C++ প্রোগ্রামিংয়ে প্রত্যেকটা অবজেক্টের কিন্তু একটা জীবনচক্র থাকে, জন্ম, তারপর তার জীবন এবং সবশেষে মৃত্যু। এখন এই জীবনচক্র যদি ঠিকঠাকভাবে ম্যানেজ না করা হয় তাহলে কিন্তু প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে বা মেমোরি লিক হতে পারে। তো আজকে আমরা ঠিক এটাই দেখব যে C++ কিভাবে এই পুরো প্রক্রিয়াটাকে অটোম্যাটিক্যালি সামলায়, যা আমাদের কোডকে করে তোলে আরও বেশি নিরাপদ আর শক্তিশালী। চলুন তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের মূল প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, কিভাবে একটা অবজেক্ট এতটাই স্মার্ট হতে পারে যে সে নিজেই নিজের খেয়াল রাখে? মানে, কিভাবে সে তৈরি হওয়ার সাথে সাথেই নিজেকে ব্যবহারের জন্য একদম রেডি করে ফেলে, আবার কাজ শেষ হয়ে গেলে কোনো চিহ্ন না রেখে একদম পরিষ্কার হয়ে যায়। এই অটোমেশনের পেছনের আসল ম্যাজিকটাই আমরা আজকে খুঁজে বের করব। চলুন আমাদের আজকের আলোচনার একটা কুইক রোডম্যাপ দেখে নিই। আমরা শুরু করব অটোমেটিক অবজেক্ট সেটআপ দিয়ে, তারপর দেখব কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টরের মধ্যে কি পার্থক্য আছে, এরপর জানব ওভারলোডিং, ডিফল্ট ভ্যালু, আর একদম শেষে দেখব কপি কনস্ট্রাক্টর ব্যবহার করে কিভাবে একটা অবজেক্টকে ক্লোন করা হয়। আচ্ছা, আমাদের প্রথম পর্বে আমরা জানব সেই বিশেষ ফাংশনটা সম্পর্কে, যেটা একটা অবজেক্ট তৈরি হওয়ার সাথে সাথেই নিজে থেকে কাজ শুরু করে দেয়, ঠিক যেন একটা অটোমেটেড কনস্ট্রাকশন টিম। তো এই অটোমেটেড টিমের নামটাই হলো কনস্ট্রাক্টর। এটা একটা স্পেশাল মেম্বার ফাংশন, যার একমাত্র কাজ হলো অবজেক্টটা তৈরি হওয়ার সাথে সাথেই তার ডেটা মেম্বারগুলোকে একটা প্রাথমিক মান দিয়ে দেওয়া। সোজা কথায় বলতে গেলে এটা অবজেক্টের জন্য সবকিছু রেডি করে দেয়। কনস্ট্রাক্টরের কিন্তু কিছু বিশেষ নিয়মকানুন আছে, যা একে অন্য সাধারণ ফাংশনগুলো থেকে একদম আলাদা করে তোলে। যেমন ধরুন, এটা সবসময় পাবলিক সেকশনেই থাকে, নিজে থেকেই কল হয়, এর কোনো রিটার্ন টাইপ থাকে না, এমনকি ভয়েডও না, আর একে ইনহেরিটও করা যায় না। এই নিয়মগুলোই কিন্তু এর অটোমেটিক আচরণটা নিশ্চিত করে। বেশ, কনস্ট্রাক্টর যদি কোনো অবজেক্ট তৈরি করে, তাহলে কাজ শেষ হলে সেই অবজেক্টকে নিরাপদে ডিলিট করা বা মেমরি খালি করার জন্য তো কাউকে না কাউকে দরকার, তাই না? ঠিক এখানেই আসে ডিস্ট্রাক্টর। প্রত্যেকটা অবজেক্টের জীবনে দুটো খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে, একটা হলো সৃষ্টি আর অন্যটা হলো ধ্বংস। কনস্ট্রাক্টর নির্মাণের কাজটা করে আর ডিস্ট্রাক্টর ঠিক তার উল্টোটা করে, মানে ব্যবহৃত মেমোরিটা পরিষ্কার করে সিস্টেমকে পরিচ্ছন্ন রাখে। এই টেবিলটা দেখুন, এটা খুব সুন্দরভাবে এদের পার্থক্যগুলো তুলে ধরেছে। একটু খেয়াল করলে দেখবেন কনস্ট্রাক্টর মেমোরি বরাদ্দ করে আর আর্গুমেন্ট নিতে পারে, কিন্তু ডিস্ট্রাক্টর ঠিক তার উল্টো, সে মেমোরি খালি করে আর কোনো আর্গুমেন্ট নেয় না। আরেকটা বড় পার্থক্য হলো, একটা ক্লাসে অনেকগুলো কনস্ট্রাক্টর থাকতে পারে, কিন্তু ডিস্ট্রাক্টর থাকবে সবসময় একটাই। এই ছোট ছোট পার্থক্যগুলোই আসলে তাদের কাজকে ডিফাইন করে। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। বাম দিকের কোডটার মেইন ফাংশনে যখনই অ্যাড 1 লাইনটা এক্সিকিউট হলো, সাথে সাথেই কিন্তু কনস্ট্রাক্টর কল হয়ে গেল, আর আউটপুটে দেখুন প্রিন্ট হয়েছে অবজেক্ট ইনিশিয়ালাইজড। আবার প্রোগ্রামটা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ডিস্ট্রাক্টর নিজে থেকেই কল হয়ে অবজেক্ট বিকামিং ডিস্ট্রয় প্রিন্ট করে মেমোরিটা পরিষ্কার করে দিল। এটাই হলো তাদের অটোমেটিক পাওয়ারের প্রমাণ। এবার আমরা দেখব কিভাবে একই নামের কনস্ট্রাক্টর ব্যবহার করে আমরা বিভিন্ন উপায়ে অবজেক্ট তৈরি করতে পারি। এটা প্রোগ্রামিংকে আরও অনেক সহজ আর ফ্লেক্সিবল করে তোলে। কনস্ট্রাক্টর ওভারলোডিংয়ের মূল আইডিয়াটা হলো নাম একটাই কিন্তু কাজ অনেক। এর মাধ্যমে আমরা একই ক্লাসের অবজেক্টকে বিভিন্ন ধরনের ইনপুট দিয়ে তৈরি করতে পারি। যেমন কোনোটা হয়তো কোনো ইনপুট ছাড়াই তৈরি হবে, কোনোটা একটা ইনপুট নিয়ে, আবার কোনোটা হয়তো দুটো ইনপুট নিয়ে তৈরি হবে। এই উদাহরণটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে এরিয়া ক্লাসের জন্য কয়েকটা আলাদা আলাদা কনস্ট্রাক্টর ডিফাইন করা আছে। মজার ব্যাপার হলো, যখন আমরা এরিয়া সার্কেল 3 লিখছি, কম্পাইলার কিন্তু আর্গুমেন্ট দেখেই নিজে থেকে বুঝে নিচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল বের করার কনস্ট্রাক্টরটাকেই কল করতে হবে। একইভাবে যখন দুটো আর্গুমেন্ট দেয়া হচ্ছে, তখন সে আয়তক্ষেত্রের কনস্ট্রাক্টরটা বেছে নিচ্ছে। এটাই হলো ওভারলোডিংয়ের আসল মজা। তার মানে মূল ব্যাপারটা হলো, কম্পাইলার খুবই স্মার্টলি আর্গুমেন্টের সংখ্যা আর ডেটা টাইপ দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে ঠিক কোন কনস্ট্রাক্টরটাকে কল করা দরকার। আর এই কারণেই ওভারলোডিং এত পাওয়ারফুল একটা ফিচার। এখন আমরা এমন একটা কৌশল দেখব যেটা অবজেক্ট তৈরি করাকে আরও সহজ করে দেয়। এখানে কিছু ভ্যালু আগে থেকেই সেট করা থাকে, যদি না আমরা ইচ্ছে করে নতুন কোনো ভ্যালু দিই। এখানে দুটো কনসেপ্টের মধ্যে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি পার্থক্য আছে। দেখুন, ডিফল্ট কনস্ট্রাক্টরের কোনো প্যারামিটারই থাকে না, এটা সবসময় একইভাবে অবজেক্ট তৈরি করে। কিন্তু অন্যদিকে ডিফল্ট আর্গুমেন্ট কনস্ট্রাক্টরে প্যারামিটারের জন্য আগে থেকেই একটা মান সেট করা থাকে। এর সুবিধাটা কি? সুবিধা হলো, আমরা চাইলে কোনো মান না পাঠিয়ে ডিফল্ট মানটা ব্যবহার করতে পারি, আবার চাইলে নতুন মান পাঠিয়ে সেটাকে কাস্টমাইজও করতে পারি।
এই কোডটা একবার দেখুন। অ্যাড ক্লাসের কনস্ট্রাক্টরে সি এর ডিফল্ট মান 10 হিসেবে সেট করা আছে। তাই যখন আমরা a230,20 কল করছি, মানে মাত্র দুটো মান দিচ্ছি, তখন সি এর মান নিজে থেকেই 10 হয়ে যাচ্ছে এবং যোগফল হচ্ছে 60। কিন্তু পরের লাইনে a330,20,40 কল করার সময় আমরা তিনটে মানই দিয়েছি, তাই ডিফল্ট মানটা আর ব্যবহার না হয়ে সি এর মান 40 ব্যবহৃত হচ্ছে এবং যোগফল আসছে 90। এটাই হলো ডিফল্ট আর্গুমেন্টের ফ্লেক্সিবিলিটি। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? কোড অনেক ছোট আর পরিচ্ছন্ন থাকে। মানে কয়েকটা আলাদা আলাদা কনস্ট্রাক্টর লেখার বদলে আমরা ডিফল্ট আর্গুমেন্ট ব্যবহার করে একটা ফাংশনেই একাধিক কাজ করে ফেলতে পারি। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা দেখব কিভাবে একটা আগে থেকে তৈরি করা অবজেক্ট থেকে হুবহু আরেকটা নতুন অবজেক্ট তৈরি করা যায়, যেটাকে বলা হয় ক্লোনিং। কপি কনস্ট্রাক্টরের কাজটা ঠিক তার নামের মতোই। এটা একটা বিশেষ ধরনের কনস্ট্রাক্টর যা আগে থেকে তৈরি করা একটা অবজেক্টের সব ডেটা কপি করে একদম হুবহু একটা নতুন অবজেক্ট তৈরি করে। এখানে কপি কনস্ট্রাক্টরের মূল সিনট্যাক্সটা দেখানো হয়েছে। একটা জিনিস খেয়াল করুন, এটা আর্গুমেন্ট হিসেবে একই ক্লাসের একটা অবজেক্টের রেফারেন্স অ্যান্ড এক্স নেয়। রেফারেন্স কেন ব্যবহার করা হয়? কারণ আমরা মূল অবজেক্টের একটা অপ্রয়োজনীয় কপি তৈরি করতে চাই না, বরং সরাসরি তার ডেটা অ্যাক্সেস করে নতুন অবজেক্টে কপি করতে চাই। এতে কোডটা আরও এফিশিয়েন্ট হয়। এই শেষ উদাহরণটা দেখুন। প্রথমে অবজেক্ট 1 তৈরি হল, যার আইডি ছিল 100। এরপর অবজেক্ট 2, অবজেক্ট 3 আর অবজেক্ট 4কে অবজেক্ট 1 থেকে কপি করে তৈরি করা হলো। প্রত্যেকবার কপি কনস্ট্রাক্টর কল হয়েছে এবং ডানদিকের আউটপুট একদম পরিষ্কারভাবে দেখাচ্ছে যে প্রত্যেকটা নতুন অবজেক্টের আইডি হুবহু অবজেক্ট 1-এর মতোই, অর্থাৎ 100। এভাবেই একটা পারফেক্ট ক্লোন তৈরি হয়। তাহলে সবকিছু গুছিয়ে বললে কপি কনস্ট্রাক্টরের মূল কাজ হলো একটা পুরনো অবজেক্ট থেকে সদস্যভিত্তিক কপি করে একটা নতুন অবজেক্ট ইনিশিয়ালাইজ করা। আর এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় কপি ইনিশিয়ালাইজেশন। তাহলে এখন প্রশ্নটা হলো, কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টরের এই ক্ষমতা ব্যবহার করে, মানে একটা অবজেক্টের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা নিয়ন্ত্রণ করার এই জ্ঞান দিয়ে আরও কত জটিল আর শক্তিশালী প্রোগ্রাম ডিজাইন করা সম্ভব? এটা কিন্তু ভাবনার বিষয়।